পুলিশ ফাইল। ডিভোর্স আজকাল এই শব্দটি আমাদের সমাজে একটি ব্যাধির মতো অত্যন্ত পরিচিত। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মনোমালিন্য, অশান্তি হলেই তার পরিণতি হয় এই ডিভোর্স। আইনজীবীদের অনেকেই মনে করেন যে আজকাল মানুষ আর কম্প্রোমাইজিংয়ে বিশ্বাসী নয়। অনেকের এরকম ভাব থাকে যে তোমার পোষালে তুমি থাকো, নইলে যাও। আজকাল মানুষ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে, আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই মানুষ আর মুখ বুজে কষ্ট সহ্য করে না, স্বভাবতই ডিভোর্স। আবার এমনও ঘটনা ঘটে যেখানে স্বামী স্ত্রী দুজনেই ভীষণ ভালো, কিন্তু তারা একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারে না। নানান কারণে খুঁটিনাটি তাদের মধ্যে লেগেই থাকে। তাই এই রোজকার ঝামেলা থেকে রেহাই পেতে তারা বেছে নেয় ডিভোর্সের পথ। এছাড়াও রয়েছে পণ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর সব থেকে বড় কারণ বোহেমিয়ান জীবন, মানে উচ্ছৃঙ্খল জীবন, যা একটি সম্পর্ককে টেনে নিয়ে যায় ডিভোর্সের দোরগোড়ায়। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো এমনই দুটি ঘটনার চিত্র। দেখেই বোঝা যাচ্ছে তরুণীটির পা গুলো খোয়া গেছে। কিভাবে খোয়া গেছে? কোনো কি দুর্ঘটনা? আর এই তরুণীটি আদালত চত্বরে কি করছে বলুন তো? আর এই মানুষ দুটোই বা কারা? আর ওরা এই তরুণীটিকে নিয়ে কেনই বা আদালতের কক্ষের দিকে চলে গেল? এতগুলো প্রশ্ন আমাদের মনে ভিড় করে আসছে। সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে আজকের এই পুলিশ ফাইলসের পর্বে। এ নাও, এটুকু খেয়ে নাও। ওরে বাবা, এত ফল আমি খেতে পারবো না, তুমি নিয়ে যাও। আরে বেশি দিয়ে নি, সেই সকাল থেকে তো শ্রাদ্ধের কাজে বসেছিলে, কিচ্ছু তো খাওনি, এটুকু খেয়ে নাও। পুরোহিত মশাই খেয়েছেন? হ্যাঁ, আমি নিজে হাতে ওনাকে খাইয়ে এসেছি। মেয়ে কোথায়? আচ্ছা, ওকে এখনো খেলছে? খাওয়ার পর কেউ এইভাবে দৌড়াদৌড়ি করে? শরীরটা খারাপ করবে তো, শিগগিরই ডাকো ওকে। আর বলো না, ওই দেখো দোল খাচ্ছে। মুক্তি, এই মুক্তি, এভাবে দোল খাস না, পড়ে যাবি তো। সুরেশের বাবার মারা যাওয়ার খবর পেয়ে সে তার পরিবারকে নিয়ে চলে আসে তার নিজের বাড়ি ব্যান্ডেলে। বাবা সুরেশ, তুমি কি খাচ্ছ? আরে আপনি খেয়েছেন? দেখো, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তা বাবা, আমি বলছিলাম কি, তোমার তো এদিককার কাজকর্ম মোটামুটি মিটেই গেছে। তা আমি বেনু আর আমার দিদি ভাইকে কটা দিনের জন্য আমার বাড়িতে যদি নিয়ে যাই? হ্যাঁ হ্যাঁ, যান না, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো এই না না না, শোনো, তোমাকে এত ব্যস্ত হতে হবে না। তুমি এদিককার কাজকর্ম মিটিয়েই না এসো। হ্যাঁ, তার বলছিলাম কি যে বাবা, আমরা যদি আজকেই... ঠিক আছে বেনু, তুমি ওখানে পৌঁছে কিন্তু আমাকে অবশ্যই একটা ফোন করবে। আর প্লিজ মেয়েটাকে একটু দেখে রেখো, বুঝতেই পারছো যা চঞ্চল। তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক দেখবো। কি করে হলো এসব? সুরেশ, আমরা অনেক রক্ত বেরিয়ে গেছে বাবা, অনেক রক্ত, মা মনে বাঁচবে না। কি গো, ওকে তো অনেকক্ষণ নিয়ে গেছে, এখনো অপারেশন হয়নি? আরে ও এত ব্যস্ত হচ্ছ কেন? ডাক্তার তো সময় লাগবে, তাই বলে এতক্ষণ? 3 ঘন্টা তো হয়ে গেল। আরে বাবা, এক তো বড় অপারেশন, একটু তো ধৈর্য ধর। হ্যাঁ বাবা, হ্যাঁ দাদা, মা ভালো হয়ে যাবে। ভগবানকে ডাকো, দেখবে তোমার মা একদম সুস্থ হয়ে যাবে। কাঁদে না বাবা, কাঁদে। কি হলো জিজু, তুমি এত চুপচাপ, কিছু বলছো না কেন? কি বলবো, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। তুমি এত চিন্তা করো না জিজু, সব ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। লাইটটা নিভে গেছে, মনে হচ্ছে অপারেশনটা হয়ে গেছে। কেমন আছো?
ভালো, অপারেশন খুব ভালো হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারবাবু, আমার মা আর কখনো হাঁটতে পারবে না। না কেন পারবে না? এখন চিকিৎসা কত মডার্ন হয়েছে, কত লোক তো নকল পা লাগিয়ে হাঁটছে, তোমার মাও হাঁটবে। এখন অবশ্যই সব চিন্তা ভাবনা করতে হবে না, আগে তোমার মা সুস্থ হন। ডাক্তারবাবু, রাতের বেলা কি থাকতে হবে? না না, তার কোনো দরকার নেই, আপনাদের নাম্বার তো এখানে আছেই, তেমন হলে ওরা ফোন করে নেবে। আর তো কিছুক্ষণ পর আপনাদের পেশেন্টকে আমরা কেবিনে দিয়ে দেবো। তবে হ্যাঁ, এখন কিন্তু কথা বলা যাবে না, ওষুধের ঘোর আছে, কালকে কথা বলবেন। ও হ্যাঁ, একটা কথা, ও কিন্তু জানে না যে ওর পা দুটো কাটা গেছে। ওর সাথে দেখা করার সময় এটা কিন্তু খেয়াল রাখবেন। আসি। বাবা চলো, ডাক্তারবাবু তো বললেন যে আর কোনো থাকার দরকার নেই, তাছাড়া এখন তো দেখতেও দেবে না, বল এখানে থেকেই বা কি করবে? তাছাড়া চলো বাড়ি যাই আমরা। না না, আপনারা আপনারা সবাই বাড়ি যান, আমি এখানেই থাকবো। তো এখানে থেকে তো কোনো লাভ নেই, এখন তো আর দেখতেও দেবে না, আর তো কিছু করারও নেই আমাদের, বলো। তাছাড়া তোমার শরীরটা আর খারাপ করে লাভ কি? বাবা আমি বলছি না না না, তুমি জেদ করো না বাবা, চলো না বাড়ি যাই, একটু রেস্ট নেবে, কাল সকালে না হয় আবার আমরা আসবো। হ্যাঁ চলো চলো চলো, বাড়ি চলো। যা, জিজুকে ডেকে নিয়ে আয়। ও, খাবার দিয়েছো? হ্যাঁ, এসো বসো, খেয়ে নাও। কোথা থেকে যে কি সব হয়ে গেল ভাবতেও পারছি না। চলো জিজু, চলো। এসো এসো বাবা, বসো বসো। বসো। না বাবা, খেয়ে নাও। সেই দুপুর থেকে তো কিছুই খাওয়া জোটেনি। খাও, খেয়ে নাও। খেয়ে নাও বাবা। আর একটু দেবো তোমাকে? না লাগবে না, দিও না দিও না, ভালো লাগছে না কিছু। সব ছাড়খাড় হয়ে গেল। কি হলো বাবা, খেলে না? না, খেতে ইচ্ছে করছে না। ছেলেটা বড্ড ভেঙে পড়েছে গো। হ্যাঁ, ভেঙে তো পড়বেই, জীবনটা পুরো শেষ হয়ে গেল একদম। ভাবতে পারছি না। না না, ভালো লাগছে না কিছু খেতে। তুমি খেলে না? ভালো লাগছে। জিজু, কি হলো তোমার জিজু? এ কি, তুমি কাঁদছো? কি বোকা গো তুমি। তোমার কি মনে হয় দিদি আর সুস্থ হবে না? আর কালই গিয়ে দেখবে দিদি তোমার সাথে কথা বলছে। অনু, অনু, তোমার দিদির পা দুটো চলে গেল। কি করবে বলো, এটা তো একটা অ্যাক্সিডেন্ট না? কার কখন কবে কোথায় অ্যাক্সিডেন্ট ঘটে কিছু বলতে পারে বলো? আমি এখন তোমার দিদিকে নিয়ে কি করব? আমি কাকে নিয়ে বাঁচবো? কিচ্ছু হবে না জিজু, সব সব ঠিক হয়ে যাবে জিজু, তুমি কোনো চিন্তা করো না। আরে আমি তো আছি তোমার পাশে, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। আমার পা দুটো আর নেই, সারা জীবনের জন্য আমি পঙ্গু হয়ে গেলাম। আমি আর কোনোদিনও হাঁটতে পারবো না।
আজে বাজে কথা বলছো বেনু? তুমি তুমি বোঝা হতে যাবে কেন? আচ্ছা, অ্যাক্সিডেন্টে যদি আমার পা দুটো কাটা যেত তাহলে কি আমি তোমার বোঝা হয়ে যেতাম? সে তুমি যাই বলো, আমি জানি আমি তোমার জীবনটা শেষ করে দিলাম। আবার তুমি আজে বাজে কথা বলছো। তোমার তোমার কিচ্ছু হবে না, আমি তো তোমার পাশে আছি। কি হচ্ছে কি বেনু? এরপর কিন্তু সিস্টাররা সত্যি আমায় বকাবকি করবে। সবেমাত্র তোমার অপারেশন হয়েছে, এই সময় কান্নাকাটি করলে তোমার ক্ষতি হতে পারে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি বরং তোমার কয়েকটা ওষুধ কিনে এক্ষুনি আসছি। বাড়ি থেকে কেউ আসেনি? সবাই বিকেলে আসবে। ওই অনু আমার সঙ্গে এসছে, ও বাইরে অপেক্ষা করছে। ও বাইরে কেন? ওকে বলো না আমার কাছে আসতে, আমি একটু কথা বলি। না, একদম না। তোমার কথা বলা মানেই তো আবার সেই কান্নাকাটি। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি এক্ষুনি আসছি। দিদি তোমাকে কি বললো জিজু? কি আর বলবে, ওই একই কথা। আমি তোমার বোঝা হয়ে গেলাম, সারাটা জীবন আমার জন্য তোমার নষ্ট হয়ে গেল। কি যে করবো কিছু বুঝতে পারছি না। আচ্ছা জিজু, তুমি এত সাহসী মানুষ হয়ে এত অল্পে কেন ভেঙে পড়ছো আমি ভাবতে পারছি না। আসলে তা নয়, এরপর থেকে তো তোমার দিদি আর কিছু করতে পারবে না। বুঝতে পারছি না কি করবো। কি করছিলে নাকি তুমি? আরেক চলে তো গাড়ি তোমাকে চাপা দিয়ে চলে যেত। কি হলো? কি দেখছিলে? না, কিছু না। আসলে ভাবছিলাম তোমার দিদির কথা। তোমার দিদিকে নিয়ে আমি কি করে যে বাঁচবো, আমার তো সারাটা জীবন পড়ে রয়েছে। আমি তো আছি তোমার পাশে। অনু, তুমি সত্যিই থাকবে আমার পাশে? থাকবো, আমি সত্যিই থাকবো তোমার পাশে। সারাটা জীবন আমি তোমার পাশে থাকবো, কিন্তু তুমি থাকবে তোমার পাশে। সারাটা জীবন আমি কখনো তোমায় ছেড়ে যাব না। জানো অনু, তোমাকে যখন দেখি তখন তোমার দিদির কথা আমার মনেই পড়ে না। আমারও জিজু, আমারও তোমাকে দেখলে না অন্য কোনো পুরুষের কথা ভাবতেই পারি না। আমার মন প্রাণ জুড়ে শুধু তুমি। আমি শুধু তোমার কথাই ভাবি। চলো, তুমি আমার কথা দাও, তুমি সারা জীবন আমার সাথী হয়ে থাকবে। থাকবো, সারাটা জীবন আমি তোমার সাথে হয়ে থাকবো।
আমাকে ছেড়ে। কোনোদিনও চলে যাবে না তো? জিজু, আমরা কোনো অন্যায় করলাম না তো? কিসের অন্যায়? অনু, আমি তো তোমাকে নিয়ে সংসার করব। তুমি যদি আমাকে ছেড়ে যাও, আমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। অনু, আমি কোনোদিনই তোমায় ছাড়তে পারবো না, কোনোদিন না। তুমি তুমি শুধু আমার, শুধু আমার। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি হলো? কিছু বলছো না কেন? বলো। আচ্ছা, ছাড়ার প্রশ্ন উঠছে কেন? আমি কি তোমায় তাই বলেছি? না, তুমি কিচ্ছু বলোনি, কিন্তু আমি সারা জীবন তোমার কাছে একটা বোঝা হয়ে গেলাম। একটা অথর্ব মেয়েকে নিয়ে। উফ, আবার সেই একই কথা। আমি একটু ডক্টরের সঙ্গে দেখা করে আসছি। সিস্টার, ফিভার টিভার নেই তো? প্রেশার? না স্যার, সবই নরমাল। দেখি রিপোর্টটা। বাহ, সবই তো নর্মাল। ভেরি গুড। বাহ, এইভাবে চললে তো আর বেশি দিন হাসপাতালে রাখতে হবে না। আর কতদিন থাকতে হবে ডাক্তারবাবু? দেখা যাক। আসলে এইসব পেশেন্টের সবচেয়ে বেশি দরকার প্রতিদিন ঠিকঠাক ড্রেসিং, আর এগুলো তো আর বাড়িতে থেকে সম্ভব নয়। আর বাড়ির লোকেদের কোঅপারেশন, মানে মেন্টালি এদের সাথ দেওয়া, কোনো রকম নেগেটিভ কথা না। ওকে, আমি তাহলে আসি। চলো সিস্টার। আমিও আসি, আমার একটু কাজ আছে। দীর্ঘ 3.5 মাস চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি ছিল বেনু। বাবা, মা, ভাই আর মেয়ে সব সময় তার পাশে ছিল, কিন্তু সুরেশ আর অনু বেনুর কি অদ্ভুত ভাগ্য, তাই না? হাসপাতালের শয্যায় যখন সে তার স্বামীর জন্য অপেক্ষা করছে, তখন তার স্বামী অপরদিকে তার ছোট শালীর সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে। বেনুকে যখন হাসপাতাল থেকে ছাড়ার সময় আসে, তখন তার জীবনে আসে আর এক নতুন বিপদ। আমি আজই রেলি যাবো আর ওদের দুজনকে ঘাড় ধরে এখানে নিয়ে আসবো। আমিও যাবো তোর সাথে। ছোট বোন হয়ে বড় দিদির কপাল পোড়ানো, ওর চুলের মুঠি ধরে হিড়ির করে ওকে টানতে টানতে এখানে নিয়ে আসবো। আর চুপ করো তোমরা। আজ বাদে কাল মেয়েটা হাসপাতাল থেকে বাড়িতে ফিরবে, আর তোমরা কি না? কি দেখবে ও হাসপাতাল থেকে ফিরে? ওরই ছোট বোন ওর কপাল পুড়িয়ে ওর স্বামীর সাথে ঘর করতে চলে গেছে। আর এমন বাবা ছোট মেয়েটার কথা পর্যন্ত ভাবলো না। ছি 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 ছি, এমন সন্তানকে আমি পেটে ধরেছিলাম, আমার নিজেরই লজ্জা করছে। ছি, কেন ওকে জন্মের সময় ওকে বিষ দিয়ে মেরে ফেললাম না? আমি কেন মেরে ফেললাম না? বেনু, আমি কথাবার্তা বলে এসেছি মা, কাল আমরা উকিলের কাছে যাব। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব বাবা। এখন থেকে তো তোমার কাছেই। এভাবে বলতে নেই মা, এভাবে বলতে নেই। মেয়ে কি কখনো
বাপের কাছে বোঝা হয়? হ্যাঁ, আর তুই নিজেকে কখনো একা মনে করিস না। আমি সব সময় তোর পাশে আছি। এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে আমাদের দিদি ভাইকে মনের মতো করে মানুষ করা। ওকে আমরা কখনো দুঃখ পেতে দেব না, কখনো বাবা। না রে, কাঁদিস না। দূরদর্শী বেনুর বাবা বুঝতে পেরেছিলেন যে বেনুর সঙ্গে তার জামাইয়ের সম্পর্কটাকে আর কোনোভাবেই টিকিয়ে রাখা যাবে না। তাই জন্য এতটুকু সময় নষ্ট না করে তারা ডিভোর্সের ফাইল করেন, আর তাই জন্যই বেনুকে যেতে হয়েছিল কোর্টে। এক্ষেত্রে ডিভোর্সটা হলো নিজের মান সম্মান টিকিয়ে রাখার অস্ত্র। বিয়ে নামক একটি ছেলে খেলার সম্পর্কে ইতি টানা। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের দেশে কি ছেলের অভাব আছে যে নিজের দিদির সংসার ভেঙে তার জীবনটাকে নষ্ট করে দিয়ে অনুকে জামাইবাবুর সঙ্গে পালিয়ে যেতে হলো? আর জামাইবাবু নিজের স্ত্রী দুটো পা কাটা গেছে বলে, সে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে বলে সে শালীর সঙ্গে সম্পর্ক তৈরি করে নেবে, তার নিজের মেয়েকে ছেড়ে তার সঙ্গে পালিয়ে যাবে? এরকম মানুষের দ্বারা করা সম্ভব? কিন্তু এটাই ঘটছে, আকছার ঘটছে। শুধুমাত্র জামাইবাবু শালীর সম্পর্কই নয়, দেওর বৌদির সম্পর্ক, এছাড়াও নানান বিবাহ বহির্ভূত জটিল সম্পর্ক, আর তার পরিণতি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স। এখন আপনাদেরকে দেখাবো ঠিক এইরকমই আরো একটি মর্মস্পর্শীর ঘটনার চিত্ররূপ। মোবাইলটা বন্ধ করে রেখেছে। এত রাত হয়ে গেল, কোনো বাড়ি ফেরার নাম নেই। এই প্রত্যেকদিন এক প্রবলেম, আমি জাস্ট টলারেট করতে পারছি না। কিরে দিব্য, বৌমাকে ফোনে পেলি? না, পাইনি। আচ্ছা মা, কোন দিন পাওয়া গেছে বলো তো ওকে? মোবাইলটা বন্ধ। মা, আমি প্রত্যেকদিন একই টেনশন আর নিতে পারছি না। মা, কি পেয়েছো? চাকরি করে বলে হাতির পাঁচ পা দেখেছে নাকি যে যখন যা খুশি তাই করবে? এত রাত করে বাড়িতে ফিরবে? আজ আসুক, আজ আসুক, আমি একটা হাস্ত নষ্ট করবো। এই মাঝরাতে আর চেঁচামেচি করিস না বাবা, পাড়ার লোকজন কি বলবে বলতো? এমনিতেই তো পাড়ার লোকজনদের কাছে আমি এর মুখ দেখাতে পারছি না। আর তাছাড়া অনেক কষ্টে মেয়েটাকে ঘুম পাড়িয়েছি, সেই তখন থেকে মা মা করে দু চোখের পাতায় এক করছিল না। তোরা যদি এইভাবে চেঁচামেচি করিস তাহলে কিন্তু মেয়েটা জেগে যাবে। তাহলে কি করবে? এসো, মুখ বুঝে সমস্ত অন্যায় সহ্য করি, আর ও যা খুশি তাই করে যাক। ওই আজ আবার বোধহয় গাড়ি এলো, আজও কেউ ওকে গাড়ি করে পৌঁছে দিয়ে গেল। এই নাকি বাড়ির বউ? ছি 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 ছি। কি ব্যাপার, মা ছেলে বুঝি আমার বাড়ি ফেরার প্রতীক্ষায়? তা বরণ ডালা কোথায় মা? নিয়ে আসুন, আমাকে বরণ করতে হবে তো। তুমি আজকে আবার ওসব ছাইপাশ খেয়ে এসেছো বৌমা? ছি বৌমা ছি। মাথায় এক হাত ঘোমটা দেওয়ার সতী সাবিত্রী স্ত্রীদের মতো ওরকম সব সময় কথায় কথায় ছিছি করবেন না তো। আমার না অসহ্য লাগে, অসহ্য। খাবার জিনিস খেয়ে এসেছি, তাতে অত নাক শীত খাবার কি আছে শুনি? চুপ করো তুমি, একদম চুপ। আজ রাতে বেড মাতাল হয়ে ঘরে ফিরতে লজ্জা করে না তোমার? এটা ভদ্রলোকের বাড়ি, এখানে থাকতে হলে তোমাকে ভদ্র এবং সভ্য থাকতে হবে। কোনো রকম অসভ্যতা কিন্তু আমি সহ্য করবো না, বলে দিচ্ছি। হেই, একদম চুপ। বেশ করেছি, মদ খেয়েছি, আমার টাকায় খেয়েছি, তাতে তোমার কি? তোমরা ওই তোমাদের ফালতু মরচে পড়া সম্মান দিয়ে জল খাও, বুঝেছো? সম্মান সম্মান দেখাচ্ছে আমাকে। আমি আমার যা খুশি তাই করব, কেউ কিচ্ছু বলতে পারবে না। মাঝরাতে বাড়ি ঢুকে এসব তুমি কি শুরু করেছো বৌমা? তোমার কি লজ্জা সম্ভ্রম বলতে কিচ্ছু নেই? বাইরের লোক রাস্তার মোড়ে তোমায় গাড়ি করে নামিয়ে দিয়ে যাচ্ছে, মদ খেয়ে মাতাল হয়ে তুমি ঘরে ঢুকছো, অথচ কেউ তোমায় কিচ্ছু বলতে পারবে না। বললাম না, আমার যা খুশি আমি তাই করব, কেউ কিচ্ছু বলতে পারবে না আমায়। তারপরে চুপ করবে তোমরা? আজ রাতে কি শুরু করেছো? মেয়েটা জেগে গেছে। ওই দেখো, চিড়িয়াখানার আরেকজন দর্শকদের দর্শন দিতে বেরিয়ে এলো।
অশান্তি ব্যান্ডেলের দিব্যেন্দু চ্যাটার্জির বাড়িতে প্রায় প্রত্যেক দিনই হয়। দিব্যেন্দুর বিয়ে হয়েছিল সম্বন্ধ করে মধ্যবিত্ত পরিবারের তমালির সঙ্গে। দিব্যেন্দু তমালির ছোট্ট মেয়ে মৌ। তমালি শিক্ষিতা, স্বাধীন চেতা, চাকরি করে একটি বেসরকারি সংস্থায়। দিব্যেন্দুও চাকরি করে, থাকে বাবা মার সাথে। পরিবারটি মধ্যবিত্ত হলেও এইরকম একটি সচ্ছল পরিবারে কত সুন্দরভাবে জীবন কাটানো উচিত ছিল, কিন্তু তা কি আর সম্ভব হচ্ছে? তমালির এইরকম উচ্ছৃঙ্খল বেহিসাবি বোহেমিয়ান জীবন, সেই নিয়েই তো তিলে তিলে শেষ করে দিচ্ছে পরিবারকে। দিব্যেন্দু সে তো দাঁতে দাঁত চেপিয়ে অসহায় অবস্থাটা সহ্য করছে, কিন্তু আর কতদিন? শেষ পর্যন্ত কি পরিণতি হয় দিব্যেন্দু আর তমালির সম্পর্কের? খেয়ে নাও দিদি ভাই। না, আমি খাবো না, আমি মায়ের হাতে খাবো। এরকম দুষ্টুমি করে না সোনা, তুমি জানো না মা এখনো ঘুমোচ্ছে। মা উঠে তোমায় খাওয়াতে গেলে তোমার যে স্কুলের দেরি হয়ে যাবে। হোক দেরি, তবু আমি মায়ের হাতে খাবো। কি হলো দিদি ভাই? হ্যাঁ, কি হচ্ছে? দেখি দেখি দেখি। ও শোনো, আজ তুমি খেয়ে নাও, কাল মা তাড়াতাড়ি উঠে তোমায় খাইয়ে দেবে। হ্যাঁ, কেমন? আমি জানি মা আমাকে খাই দেবে না। তোমরা রোজ আমাকে মিথ্যে কথা বলো। আমি খাবো না, যাও। প্রতিদিন এক রকম করে, কি করি বলো তো ওকে নিয়ে? কি আর করবে, একটু বেশি করে টিফিন দিয়ে দিও। ও তুই এসে গেছিস? বস বস বাবা। আমাকে শুধু চা দাও। শুধু চা খাবি নাকি? একটু জল খাবার খেয়ে তো অফিস যাবি। না মা, ভালো লাগছে না, অফিসে গিয়ে একটা কিছু খেয়ে নেবো। এটা প্রতিদিনের ব্যাপার, এতদিনে তোর অভ্যেস হয়ে যাওয়া উচিত ছিল। বস বাবা বস, অফিসে গিয়ে কি খাবি তা আমার জানা আছে। মা যা দিচ্ছে তাই খেয়ে যা। আমি যাই, দিদি ভাইকে তো আবার মুজো জুতো এসব পরিয়ে দিতে হবে, আবার স্কুলেও নিয়ে যেতে হবে। আমি আসি। বাবা চাটা খা। বাবা তো মা ছেলে কি দুজনে বসে পিএনপিসি হচ্ছে? দারুণ দারুণ। এদিকে যে বৌমা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, তাকে যদি একটু সকালের বেডটিটা দিয়ে আসা হতো, তা কি এমন অপরাধ হতো শুনি? রোজ সকালে বিছানায় গিয়ে বেডটি দেওয়ার রেওয়াজ বাড়িতে নেই। এতদিনে তোমার সেটা বোঝা উচিত ছিল। যাও, এখানে বসে চাটা খেয়ে নাও। তোমার সাথে পিরিত করে চা খাবার আমার কোনো ইচ্ছা নেই। দাও তো 5000 টাকা, আমার দরকার। 5000 টাকা? কেন? শুনতে পাওনি? বললাম না দরকার। আমার কাছে টাকা নেই। তা তো থাকবেই না। তা বইয়ের চাহিদা যখন মেটাতে পারবে না, তা কোমর তুলিয়ে বিয়ে করতে গেছিলে কেন শুনি? তখন লজ্জা করেনি তোমার? ভিখিরি পরিবার, তারা আবার গলা উঁচিয়ে সম্মান সম্মান করে। এই একদম বাজে কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু তমালি, বলে দিচ্ছি। কি করবে তুমি? কি করবে? হ্যাঁ, গায়ে হাত তুলবে? তুলে দেখো না, সব কটাকে জেলে ঢোকাবো। আমাকে চেনো না আমি কি চিজ? আমি ইচ্ছা করলে যখন তখন তোমাদের জেলের ঘানি টানাতে পারি, 498 এ কেসও দিতে পারি। কি হচ্ছে কি তোমাদের? একটু চুপ করো বৌমা, আমি তোমার বাবাকে বলছি তোমায় টাকাটা দিতে। একদম না, একদম দেবে না। যখন যত টাকা চাইবে আমাদের জুগিয়ে দিতে হবে নাকি? ও চাকরি করে, অনেক টাকা মাইনা পায়, ও নিজের টাকা নিজে খরচা করুক না। আমার টাকার উপর তোমাদের খুব চোখ, তাই না? আমার টাকা আমি খরচ করব? কেন করব আমি? আমার ভাত কাপড়ের দায়িত্ব কেন নিয়েছিলে তাহলে? স্বামী হয়েছে স্বামী, তোমার স্বামীগিরি আমি ঘোচাচ্ছি। কুরুক্ষেত্র করে ছাড়বো, কুরুক্ষেত্র। দিব্য, দিব্য যাস না বাবা, খেয়ে যা দিব্য। এরকম একটা সম্পর্ক টিকিয়ে রেখে কোনো লাভ আছে বলো তো শোভা? এই যে বৌমা আর দিব্যর ডিভোর্স নিয়ে নিলেই তো ভালো হয়। কি বলছো কি তুমি? তোমার কি মাথাটা সব খারাপ হয়ে গেল নাকি? আমাদের মতো পরিবারের ডিভোর্স? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কি বলবে বলো তো? আর তাছাড়া দিদিভাইকে ছেড়ে আমরা থাকবো কেমন করে? তুমি জানো না এই সমস্ত হলে বৌমা দিদিভাইকে নিয়ে চলে যাবে।
তুমি পারবে তো দিদি? নিকুচি করেছি ওর বেরানো, হাজবেন্ড গিরি ফলাচ্ছে আমার উপর। বউয়ের শখ পূরণ করতে পারে না, আবার হাজবেন্ড হয়েছে। শেষ করে দেবো। আরে কি করছেন? আরে এগুলো ইম্পর্টেন্ট ফাইল। কিসের ইম্পর্টেন্ট? দিব্যেন্দুর জীবনে আমি ছাড়া কেউ ইম্পর্টেন্ট হতে পারে না। জান ডেকে আনুন ওকে, আমি টাকা না নিয়ে কোথাও যাব না। আপনি অফিসে ঢুকে মাতলামো করছেন? আপনার সাহস তো কম নয়। অফিসে কোনো ডিসিপ্লিন বলে কিছু নেই নাকি? পাতি অফিস একটা, আমাকে ডিসিপ্লিন শেখাচ্ছে। আপনি যদি আর 1 সেকেন্ডও এখানে দাঁড়ান, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তবে দিব্যকে বলে দেবেন আমি আবার আসবো আমি। সরুন। ওর সঙ্গে আমার একটা শেষ বোঝাপড়া দরকার। এই রে, আবার বোধহয় একটা অশান্তি বাঁধাবে। তাই তো মিস করছি। তমালি, এই তমালি, কি হলো? চিৎকার করছো কেন? পরে ফোন করছিলাম। এই তুমি মদ খেয়ে আজকে আমার অফিসে গিয়েছিলে কেন? সিম্পল, টাকার জন্য। টাকার জন্য? টাকার জন্য তুমি মদ খেয়ে আমার অফিসে গিয়ে ঝামেলা করবে, চিৎকার চেঁচামেচি করবে, ফাইল সব তছনছ করবে? আমার সম্মান নিয়ে ভাববে না? বেশ করব, বারবার করব। ওই তো একটা পাতি অফিস, তার আবার সম্মান। এই একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। ছেড়ে দাও কিন্তু। আমি এক্ষুনি থানায় ফোন করব, আর বধূ নির্যাতনের মামলায় তোমাদের সব কটাকে জেলের ঘানি টানাবো। ছেড়ে দেবো তুমি? না, ছাড়ো। তুমি জানো না, শুধুমাত্র ওর জন্য বস আমাকে অফিসে যেতে বারণ করেছে। ওর চাকরিটা গেল মা। অনেক নাটক হয়েছে, এবার জানতো সব এখান থেকে। আমি টায়ার্ড, আমি এবার ঘুমাবো। আর যদি না যান, আমি চিৎকার করে কান্নাকাটি করবো। চলে গেছে, তাহলে একটা কিছু হবে। চল। আমি তো ভাবতেও পাচ্ছি না। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন মা, অফিসের যে কাউকে জিজ্ঞাসা করুন। না, তোমার অফিসে যাওয়ার দরকার নেই। আমার মেয়েকে আমি খুব ভালো করেছি। সে যে কি করতে পারে তা আমার অজানা নয়। ভেবেছিলাম বাচ্চা কাচ্চা হলে মেয়েটা পাল্টাবে। আপনি জানেন শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমার চাকরিটা চলে গেল? বলুন তো, আমি মেয়েটাকে কি করে মানুষ করব? আমি যে তোমাকে কি বলি বাবা, আমার কাছে এত টাকাও নেই যে তোমার হাতে দিয়ে বলবো একটা নতুন ব্যবসা শুরু করো। না, আমি টাকার জন্য আপনার কাছে আসিনি। আমি জানি বাবা, তোমাকে কি এখনো চিনিনি। তোমাকে একটা জিনিস বলতে পারি, তুমি আমার মেয়ের সাথে আর থেকো না। পারলে ওকে ডিভোর্স দিও। প্রয়োজন আমি নিজে আদালতে গিয়ে সাক্ষী দেব। সমস্ত ছেলে সারাদিন বসে বাড়ি থাকবে, এটা কি ভালো দেখায়? তুই এক কাজ কর, আমার কিছু জমানো টাকা আছে, তাই দিয়ে একটা ব্যবসা শুরু কর। তাছাড়া মেয়েটাও তো বড় হচ্ছে, তারও তো ভবিষ্যৎ দেখতে হবে। চেষ্টা তো করছি বাবা, নানান জায়গায় চেষ্টা করছি। তাছাড়া দেখছো তো চাকরির কি অবস্থা চারিদিকে। না, চাকরি বাকরি হবে না। তাছাড়া নতুন চাকরি পেলে সেখানেও বৌমা গিয়ে যদি, আমি বলি তুই একটা ব্যবসা শুরু কর। দেখছি কারোর সাথে পরামর্শ করে কি ব্যবসা শুরু করা যায়। দিব্যেন্দু আর চাকরি পায়নি, তাই সে তার বাবার কথা মতো ব্যবসা শুরু করে। তারপরেও তমালির কোনো পরিবর্তন হয়নি, সেই একই রকম বোহেমিয়ান, বেহিসাবি। দিব্যেন্দু তার ছোট মেয়ের কথা ভেবে অনেক চেষ্টা করে তমালির সঙ্গে অ্যাডজাস্ট করার, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা দুপক্ষে হয়। তমালি তো সেসবের ধারই ধারে না। দিব্যেন্দু আর তমালির সম্পর্কটা আস্তে আস্তে তলানিতে গিয়ে পৌঁছয়। এই একদম বাজে কথা বলবে না। 15 টাকা ভাড়া, 10 টাকা ভাড়া তোমার। 10 টাকার বেশি 1 পয়সাও দেব না। আরে এটা আচ্ছা ঝামেলা। 10 টাকা ভাড়া? চুরি করছি আমি? নিজে মদ খেয়ে চুর হয়ে আছে। এই একদম ফালতু কথা বলবি না। আমি মদ খেয়েছি আমার পয়সায়, তাতে তোর বাপের কি রে? আরে 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 কি হচ্ছেটা কি?
বৌদি আপনি এখানে জানতো? আমি কোথাও যাব না। আপনারা এখানে এসেছেন কেন? যান বেরিয়ে। না না বৌদি, আসলে আসলে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না। এই যাও তো এখান থেকে, আমার ব্যাপার আমি সামলে নেব। সব সময় গায়ে পড়ছে। এই কি হয়েছে? কি হয়েছে এখানে? দিব্যদা, বলছি যে বৌদিকে নিয়ে বাড়িতে যাও, বুঝলে? রাস্তাঘাটে এসব। এই দিব্য, তুমি ওদের চলে যেতে বলো, আমার কিন্তু খুন চেপে যাচ্ছে। ভাই তোরা কিছু মনে করিস না ভাই, আমি দেখছি। তোমার কত হয়েছিল? 15 টাকা। নাও চলো বাড়ি চলো। এই ছাড়ো, ছাড়ো আমাকে, আমি একাই চলে যেতে পারবো। র্যাবিশ কোথাকার। দিব্যদা, কি করে আছো বৌদির সাথে? দিব্যদা, তোমার একটা কথা বলি, বুঝলে? আমাদের মনে হয় বৌদিকে নিয়ে তোমার এবার একটু কিছু ভাবা উচিত। কি করে আসে ভাই বউ নিয়ে? চল চল চল। না, দিব্যেন্দু আর সহ্য করতে পারে না। মদ খেয়ে পাড়ার মোড়ে পাড়ার ছেলেদের সঙ্গে ঝামেলা করছে তমালি। পাড়া লোকেরা তমালির বিরুদ্ধে বহু অভিযোগ জানাচ্ছে। দিব্যেন্দু আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে তার বাবা মায়ের সাথে কথা বলে ডিভোর্স ফাইল করে এবং ডিভোর্স পেয়েও যায় দিব্যেন্দু। আদালতে তমালির মা তমালির বিরুদ্ধেই সাক্ষী দেয়। দিব্যেন্দু আর তার বাবা মায়ের ভয়ের কোনো আশঙ্কাই ছিল না, কারণ তমালি মেয়েটাকে নিজের কাছে রাখতে চাই। সে রাখবেটাই বা কি বলে, কারণ সে কোনোদিনও সেই বাচ্চাটার মাই হতে চায়নি। এই ডিভোর্সটা দিব্যেন্দুর কাছে এক চিলতে হিমেল হাওয়ার মতো। তমালি দিব্যেন্দুর জীবনটাকে একেবারে নরক বানিয়ে দিয়েছিল। এখন দিব্যেন্দু তার বাবা মার তার ছোট্ট মেয়েকে নিয়ে খুব ভালো আছে। দিব্যেন্দুর একমাত্রই ধ্যান জ্ঞান তার মেয়েকে মনের মতো করে মানুষ করা। এই ডিভোর্স দিব্যেন্দুকে মানসিকভাবে শান্তি দিলেও সেই একরত্তি ছোট্ট বাচ্চারা যখন তার বাবার কোলে মাথা রেখে শুয়ে থাকে, তখন কি তার একবারও তার মাকে মনে পড়ে না? মনে পড়ে হয়তো, হাজার হোক মা তো। ডিভোর্স হয়তো কখনো কখনো বাবা মাকে শান্তি দিলেও তাদের সন্তানদের মনে কষ্টের ছায়া ফেলে যায় সারা জীবনের জন্য। এক্ষেত্রে মুক্তির বাবা হারানোর যন্ত্রণা আর মোমের মা হারানোর যন্ত্রণা কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আর হ্যাঁ, আরো একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশ ফাইলসের ঘটনা চিত্রায়নের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আর কোনো ব্যক্তি যদি পুলিশ ফাইলসের নাম করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকে, তাহলে জেনে রাখবেন সে কিন্তু প্রতারক। সেই প্রতারণার ফাঁদে পা দেবেন না। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সদা সতর্ক থাকুন। আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।